আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের বিপ্রদাস বড়ুয়া রচিত মংডুর পথের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী, বোর্ড প্রশ্ন এবং কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব এবং পড়ব। শব্দার্থ টিকা পড়ব। নিরবচ্ছিন্ন, একটানা, অবিরাম, নিরন্তর। পাদ্রী, খ্রিস্টান ধর্ম প্রচারক। অভিবাসন, স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস। শুল্ক দফতর, পণ্য দ্রব্যের আমদানি রফতানির উপর কর ধার্য করে এমন অফিস। দৌলত কাজী, 17 শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্য চর্চা করেন। আলাওল, 17 শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্য চর্চা করেন। পদ্মাবতী তার শ্রেষ্ঠ কাব্য। এখানে আলাওল এবং দৌলত কাজী দুজনেই কিন্তু 17 শতকের কবি এবং দুজনেই আরাকান রাজসভায় সাহিত্য চর্চা করতেন। শুক্লপক্ষ, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময়। ক্যারিয়ার, গাড়ির পেছনে থাকা মালপত্র বা জন পরিবহনের জায়গা। গ্লাভস, দস্তানা বা হাত মোজা। মালকিন, মহিলা মালিক বা মালিকের স্ত্রী। হামানদিস্তা, দ্রব্য সামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র ও দণ্ড। মাহাথেরো, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। চে, মিয়ানমারের টাকা। চিবর, বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গৌরিক পোশাক। ফুঙ্গি, মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী ও পুরোহিত। প্যাগোডা, বৌদ্ধ মন্দির। লাখা, গালা, লাল রঙের বৃক্ষ নির্যাস। পাঠের উদ্দেশ্য ছিল এই ভ্রমণ কাহিনীটির রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে অবহিত হতে পারবে। ওই দেশ সম্পর্কে তাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে। পাঠ পরিচিতি জেনে নেই। আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বসবাস লক্ষ্য করেছেন লেখক। লেখক পরিচিতিটা একটু জেনে নেই, এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়। বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইছামতি গ্রামে। কোথায়? চট্টগ্রামের ইছামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিশু একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ গল্প উপন্যাস। তার উল্লেখযোগ্য গল্পের মধ্যে রয়েছে ছোট গল্প, যুদ্ধ জয়ের গল্প, গাংচিল উপন্যাস, মুক্তিযোদ্ধারা, প্রবন্ধ, কবিতায় বাক প্রতিমা, নাটক কুমড়োলতা ও পাখি, জীবনী বিদ্যাসাগর, পল্লীকবি জসীমউদ্দীন। শিশুতোষ গল্পের মধ্যে সূর্য লুটের গান। শিশুতোষ উপন্যাস হচ্ছে রোবট ও ফুল ফোটানোর রহস্য।
তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। তোমাদের বাংলা প্রথম পত্র বোর্ড বইয়ের অনুশীলনীতে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, আমরা নমুনা প্রশ্ন হিসেবে সেগুলো একটু চোখ বুলাবো। মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয়? ফুঙ্গি। ভিক্ষুদের পরিধেয় চিবর দেখতে কেমন? সেলাইবিহীন লুঙ্গির মতো। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে পোশাক পরিচ্ছদ দেখে, চালচলন দেখে, খাবার দাবার দেখে। পোশাক পরিচ্ছদ দেখে ও চালচলন দেখে, তাহলে হবে এটা ক উত্তর। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, সে আলোকে বহু নির্বাচনী প্রশ্ন। অন্য দাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা পারি প্রবন্ধে বলেছেন, পারিরা যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে। জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের। আচ্ছা, উদ্দীপকে মংডুর পথে প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো ভোজন বিলাসিতা, ভূষণ বিলাসিতা, শ্রমনিষ্ঠা। তাহলে এখানে ভোজন বিলাসিতা, খাবার দাবারের কোনো কথা নাই, এখানে হবে ভূষণ, ভূষণ মানে পোশাক, বিলাসিতা ও শ্রমনিষ্ঠা, তাহলে হবে গ নাম্বার। গ নাম্বার হবে 2 ও 3। আচ্ছা, বহু নির্বাচনী কিছু নমুনা হিসেবে তোমাদের প্রশ্ন, তারপরও এগুলো পড়লেই এর বেশি আর পড়া লাগবে না। বিপ্রদাস বড়ুয়া কত সালে মংডু গিয়েছিলেন? 2001 সালে। বার্মা দেশের অপর নাম কি? মিয়ানমার। কোন নদী টেকনাফ ও মংডুর মাঝে বিদ্যমান? নাফ নদী। মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর? পশ্চিম দিকের সীমান্ত শহর। রয়্যাল রেস্তোরাঁয় মালকিন কোন সম্প্রদায়ের? রাখাইন। বাংলাদেশের কোথায় রাখাইন জাতির দেখা মেলে? কক্সবাজার ও পটুয়াখালীতে। ধানি লঙ্কাপুরে নুন ও পেঁয়াজ দিয়ে কারা ভর্তা খায়? চাকমারা। মিয়ানমারের নারী পুরুষ উভয়ই কোন পোশাকটি পরে? লুঙ্গি। আলাওল কোন অঞ্চলের কবি ছিলেন? আরাকান। কত সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে? 1540 সালে। দেখো অনেক বছর আগে, 2 শতাব্দী না, অনেক শতাব্দী, প্রায় 5 শতাব্দী আগে, 5-এরও বেশি, প্রায় 5.5 শতাব্দী আগে। আচ্ছা, মংডুতে মহিলা মালিক বা মালিকের স্ত্রীকে কি বলে? মালকিন। ম্রাউক কোথাকার প্রাচীন রাজধানী ছিল? আরাকানের। মোটর সাইকেলের পাশে আর একটা চাকা লাগানো 3 চাকার রিক্সা জাতীয় পরিবহনকে মিয়ানমারে কি বলে? পাইকা। পাইকা কয় চাকার যানবাহন? 3 চাকার। কোন হোটেলে লেখকের জায়গা হলো না? ইউনাইটেড। লেখক রাতে খেয়েছিলেন কোন হোটেলে? রয়্যাল রেস্তোরাঁয়। মংডুর পথে ভ্রমণ কাহিনীতে লেখকের দ্বিতীয় দিন কত তারিখ ছিল? 25 মে। মিয়ানমারের পদাউকের নাম কি? সেন্না। মিয়ানমারে সেন্না ফুল কোন মাসে ফোটে? মে মাসে। পদাউক বা সেন্না ফুলের রং কেমন? সোনালি। এবার কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন যেগুলো বিগত বছরগুলোতে এসেছে, সেরকম কিছু প্রশ্ন দেখো। প্রয়োগমূলকের মধ্যে আছে, নদীকে কেন্দ্র করে বিভিন্ন দেশের জনপদ গড়ে ওঠার দিকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে ব্যাখ্যা করো। এটা আসছে ঢাকা বোর্ড 2016-তে। মংডুর পথে বর্ণিত মংডুর জনগণের জীবন সংস্কৃতির পরিচয়। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2019, ঢাকা বোর্ড 2016, সিলেট বোর্ড 2014। মংডুর পথে অবলম্বনে ভ্রমণের আনন্দ অনুভূতি তুলে ধরো। এটা আসছে যশোর বোর্ড 2019-এ।
এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখো। ভ্রমণের মাধ্যমে মানুষ বিভিন্ন দেশের জনজীবন সম্পর্কে জানতে পারে। মংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে লেখো। তারপর তোমাদের আছে এখানে মংডুর পথে ভ্রমণ কাহিনী আলোকে মংডুর প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবন বিশ্লেষণ করো। এটা আসছে ঢাকা বোর্ড 2016, আর এটা আসছে তোমার যশোর বোর্ড 2019-2014। তারপর আছে দেখো মংডুর নারীদের স্বাধীন জীবনযাপনের চিত্র বিশ্লেষণ করো। এটা ময়মনসিংহ বোর্ড 2019। তারপর মংডুর পথে ভ্রমণ কাহিনীর মূল ভাব বিশ্লেষণ করো। এটা দিনাজপুর বোর্ড 2019। এবার এই যে তোমাদের এইখানে এগুলো কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, আর উপরেরগুলো প্রয়োগমূলক প্রশ্ন। তারপরও একটা প্রশ্ন যদি পড়ো আরেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। এখানে কিছু প্রশ্ন এক আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একরকম প্রশ্নের মধ্যে তোমাদের এই যে মংডুর পথে বর্ণিত এখানের 2, প্রয়োগমূলকের 2 আর উচ্চতর দক্ষতামূলকের 2 সেম প্রশ্ন, একটু ভিন্ন রকম আঙ্গিকে লেখা প্রশ্ন, কিন্তু উত্তর এক। আর এখানে প্রয়োগের 3 আর উচ্চতর দক্ষতার এক উত্তর, কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে একটু এদিক সেদিক করে দেওয়া হয়েছে। এবার আমি উত্তরগুলো একটু আলোচনা করে দেই। এখানে দেখো বলছে নদীকে কেন্দ্র করে বিভিন্ন দেশের জনপদ গড়ে ওঠার দিকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে ব্যাখ্যা করো। প্রথম প্রয়োগমূলক প্রশ্ন, নদীকে কেন্দ্র করে বিভিন্ন দেশের জনপদ গড়ে ওঠার দিকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে ব্যাখ্যা করো। এখানে যে কোনো প্রশ্ন লিখতে গেলে প্রথমে আমরা আমাদের বইয়েরটা আলোচনা করব, তারপর আমরা যে তোমাদের প্রয়োগমূলক বাইরের থেকে নিব বা উদ্দীপকের ভিতর থেকে নিব, পরে সেটা আলোচনা করব। নদীকে কেন্দ্র করে বিভিন্ন দেশের জনপদ গড়ে ওঠার দিকটি দেখো, মংডু টেকনাফের ওপারে, মাঝখানে হচ্ছে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তীয় শহরের বহু আগের থেকেই চট্টগ্রামের সাথে তার যোগাযোগ ছিল। সন্ধ্যার আধার যখন ঘনিয়ে আসছিল, অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে লেখক কোথায় গিয়েছিলেন? বের হয়ে এসেছিলেন এবং সেখান দিয়ে আরাকানের রাস্তা দিয়েই মাউকু দেখতে পাবে রাজধানী। এজন্য আরাকানের রাজধানী, সেখান দিয়ে সে পথে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় ফেনী নদী পড়ে উত্তর দিকে। এই ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগরের উপকূল রয়েছে। তাহলে দেখো এই যে মংডুর পথে এইটা কোথাকায়, যে চারিদিকেই কিন্তু এর নদী বেষ্টনের কথা আমরা উল্লেখ পাই। তেমনি বিভিন্ন দেশ, যেমন আমরা বাংলাদেশের কথাই কেন ধরি না, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটাও একটা নদীকেন্দ্রিক দেশ। এর চারিদিকে জালের মতো ছড়িয়ে আছে নদী বহুল আমাদের এই বাংলাদেশের। নদীর কূলে কূলে গড়ে উঠেছে কতই না জনপদ, গড়ে উঠেছে কত না ঘরবাড়ি। মংডুর পথেও আমরা এরকমই দেখতে পাই যে মংডুর আনাচে কানাচে এদিকে সেদিকে সর্বত্রই রয়েছে নদী। তারপর যখন লেখক হাঁটতে হাঁটতে শহরের পূর্বে দিকে সেউইজার সেতু পার হতে গেলেন, নদীর নাম ছিল সুধার ডিয়ার। ওপারে মংরু আর এপারে হচ্ছে সুধার ডিয়ার পাড়া। সেটা ছিল মুসলিম গ্রাম। সেতুর কাছেই কি, যেহেতু নদী সেতু, সুধার ডিয়ার নদী, সেই নদীর কাছেই এজন্য মাছের বাজার, তরি তরকারির বাজারও লক্ষণীয়। এইরকম যুগ যুগ ধরে সব সময় আমরা দেখেছি আমাদের বাংলাদেশেও, নদীমাতৃক দেশের নদীর কূলে কূলে গড়ে উঠেছে হাট বাজার, মানুষের জীবন যাপনের জন্য বাড়ি ঘর, গ্রাম ইত্যাদি। কাজেই
মংডুর পথে ভ্রমণ কাহিনীতেও আমরা সেই রকম নদীর কেন্দ্রিক নদীর বেষ্টন দেখতে পাই। তারপর আসো 2 প্রশ্ন, মংডুর পথে বর্ণিত মংডুর জনজীবনের ও সংস্কৃতির পরিচয় দাও। একটি জাতির সামগ্রিক জীবনযাত্রার ধরন, লালিত বিশ্বাস এবং মূল্যবোধ নিয়েই সে জাতির সংস্কৃতি গড়ে ওঠে। খাদ্যাভ্যাস, পোশাক, রীতি, ধর্ম, পেশা প্রভৃতি উপাদানের সমন্বিত রূপই হচ্ছে সংস্কৃতি। এখানে বিপ্রদাস বড়ুয়া তার মংডুর পথে রচনায় যে দৃষ্টিকোণ থেকে বার্মার অর্থাৎ মিয়ানমারের মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, রীতি, আচার, ধর্ম, পেশা প্রভৃতির চিত্র ফুটিয়ে তুলেছেন। নারী পুরুষ ধর্মগোত্র নির্বিশেষে সে দেশের মানুষেরা লুঙ্গি পরিধান করে। বার্মায় মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানদের বসবাস রয়েছে। দেশের আনাচে কানাচে রয়েছে ফুঙ্গি তথা বৌদ্ধ ভিক্ষুদের সরব উপস্থিতি। সে দেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গেও জড়িত। ভ্রমণ কাহিনীতে মূলত রচয়িতার দৃষ্টিকোণ থেকে বার্মার সাধারণ মানুষের জীবন আচরণ ও সংস্কৃতির পরিচয় ফুটে উঠেছে অতি সুন্দর। প্রয়োগমূলক প্রশ্ন 3, মংডুর পথে অবলম্বনে ভ্রমণের আনন্দানুভূতি তুলে ধরো। এটা এসে তোমার ভ্রমণের মাধ্যমে মানুষ বিভিন্ন দেশের জনজীবন সম্পর্কে জানতে পারে। মংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে লেখো। এখানে লেখক যখন ছোটবেলা থেকেই যেন ভ্রমণ পিয়াসু ছিলেন, মনে মনে বিদেশ যাত্রা ভ্রমণের তার খুব আনন্দ হতো, যদিও যেতে পারতেন না। বড় হয়ে তিনি যখন বলেছেন, প্রথম যখন মিয়ানমারে পা রেখেছেন, সেই সম্বন্ধে লেখকের আনন্দ অনুভূতি। মিয়ানমারে নিজে লেখক বলেছেন, মিয়ানমারে আমাদের প্রতিবেশী দেশ এবং মংডু সে দেশের সীমান্তবর্তী একটি শহর। এই শহরে সাথে আমাদের দেশের মানুষের একটা সম্পর্ক রয়েছে। তারপরেও মিয়ানমার সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক একটি জাতি, তাদের নতুনত্বের চমক রয়েছে, তাদের সংস্কৃতি ভিন্ন, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবই যেন ভিন্ন। তারপরেও লেখক এই যে বলেছেন যে ভ্রমণ হচ্ছে আমাদের দেশের থেকে অন্য দেশের জীবনযাত্রা প্রণালী, পোশাক আশাক, পরিচ্ছদ সবই ভিন্ন। ভিন্ন থাকার পরেও আমরা যখন ভ্রমণে যাই, বিভিন্ন দেশে ভ্রমণে যাই, তখন আমাদের আনন্দ যেন অন্যরকম অনুভূতি হয়। আমরা যখন পোশাক পরি তখন আমাদের পোশাক এবং বিদেশীয়দের পোশাক ভিন্ন। এখানে লেখকেরও কিন্তু ভিন্ন পোশাক ছিল। একমাত্র লেখকের পরনেই প্যান্ট ছিল, আর সবার পরনেই ছিল সেখানকার জাতীয় পোশাক লুঙ্গি, মহিলা পুরুষ নির্বিশেষে সবার। তারপরে লেখক যেখানেই খেতে গিয়েছেন সেখানে রং চা, যেটা দুধ ছাড়া চা, সেটা ফ্রিতে খাওয়ানো হতো। খাওয়ার পরে সেখানে যে এই ধরনের খাবার আমাদের দেশের খাবারের সাথে তুলনা হয় না, একরকম খাবার পাওয়া যায় না। তারপরেও কি ভ্রমণের আনন্দ কিন্তু ওই খাবারের জন্য আটকে থাকে না। আমরা বাঙালি ভোজন রসিক, আমরা সবসময়ই খাবারের দিকে বেশি সচেতন। পেট পুড়ে ভুরি ভোজ আমাদের সবারই কি শখ, বা এটা আমাদের একটা কি বলবো, আমরা আমাদের শখ না, আমাদের চাহিদা। কিন্তু বিদেশে যখন আমরা ভ্রমণে যাই বা বাইরে যাই, তখন কিন্তু আমরা ওইভাবে ভুরি ভোজ করতে পারি না। তারপরও ওই আনন্দ কিন্তু আমাদের ভ্রমণের আনন্দ কিন্তু কোনো অংশে কমে না। তারপর সেখানের দোকানগুলোতে, সেখানকার ওই যে মিয়ানমারের দোকানগুলোতে লেখক যখন গিয়েছেন তখন দেখেছেন যে প্রায় দোকানের মালিকই হচ্ছে মহিলা, তাদেরকে সে ভাষায় মালকিন বলা হয়। এবং তারা যে পরিশ্রমী, এই পরিশ্রমের জন্যই কিন্তু তাদের শরীর স্বাস্থ্য কিন্তু একেবারে অনেক সুন্দর, যা আমাদের দেশের নারীদের বা মেয়েদের থেকে অনেক বেশি সুন্দর। আমাদের দেশে মেয়েদের বয়স একটুতেই হলে বুড়িয়ে যায়, মোটা হয়ে যায়, কারণ আমরা শারীরিক কায়িক পরিশ্রমে মেয়েরা একেবারেই অনুন্নত
বলতে পারো। এই নানা দিক থেকে এই যে লেখক কিন্তু এখানে হোটেল, ভালো হোটেল পায় নাই। ইউনাইটেড হোটেলে তিনি উঠতে চেয়েছিলেন কিন্তু সেখানে পায় নাই, পরে রয়্যাল হোটেলে গিয়েছে। সেখানকার যে অবস্থা, শোচনীয় অবস্থা, করুণ অবস্থা লেখক এই গল্পে ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছেন। সেখানে করুণ, একেবারে শোচনীয়। লেখক বলছেন যে শোচনীয় বললেও কিছুটা বেশি বলা হয়, মানে তার চাইতেও নিচে মান ছিল হোটেলের। তারপরেও তো লেখক সেখানে থেকেছেন, লাইট নাই, ফ্যান নাই, এরকম একটা রুমে তিনি থেকেছেন। থাকার পরে তারপরেও কি তার ভ্রমণের আনন্দ কি কমে গিয়েছিল? কমে নাই, বরঞ্চ ভ্রমণের আনন্দ যথাযথই ছিল। এখানে আলোচ্য ভ্রমণ কাহিনীতে আমরা এই যে ভ্রমণের আনন্দ লেখকের মধ্য দিয়ে আমরা নিজেরাও যেন এটাকে কি করি, উপভোগ করি। আমরা নিজেরাই যেন লেখকের ভ্রমণ কাহিনীটি যখন মংডুর পথে আমরা পড়ি, আমাদের নিজেদেরই মনে হয় যেন আমরাও লেখকের সাথে সাথে মংডুর পথে পথে, মংডুর হোটেলগুলোতে, রেস্তোরাঁগুলোতে ঘুরছি, খাচ্ছি, তাই না? কাজেই আমরা বলতে পারি যে আসলেই ভ্রমণ কাহিনীর ভ্রমণের যে আনন্দ, সেটা মংডুর পথে আমরা লেখকের সাথে একত্র হয়ে উপভোগ করতে পেরেছি। তারপরে আসো মংডুর পথের, আচ্ছা এটা হলো আমাদের এটাও কিন্তু হয়ে গেছে। মংডুর পথে জনগণের জীবন সংস্কৃতির পরিচয়, এই দুইও কিন্তু আমাদের হয়ে গেছে। ওখানে আমাদের কিন্তু প্রশ্নগুলো হয়ে গেছে। ওইখানে তোমরা খেয়াল করো, প্রয়োগমূলকের 2 আর হচ্ছে উচ্চতর দক্ষতার 2, একই প্রশ্ন একই উত্তর। আর প্রয়োগমূলকের 3 আর উচ্চতর দক্ষতার 1, একই প্রশ্ন, একটু ঘুরিয়ে আসছে, একই উত্তর। এবার আমরা আলোচনা করব 3, মংডুর নারীদের স্বাধীন জীবনযাপনের চিত্র বিশ্লেষণ করো। মংডুরতে ঘুরেতে গিয়ে সেখানকার রেস্তোরাঁয়, পথে ঘাটে মেয়েদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে দেখে সেখানকার মেয়েদের চিরস্বাধীন বলেছেন লেখক। মংডুতে চায়ের দোকানে, রেস্তোরাঁয় খাবার সাজানোতে রেস্তোরাঁর মালিক ভূমিকায়, রাস্তায় ভাসমান দোকানে প্রায় সবখানেই মেয়েদের অবস্থান। কেউ কেউ চুরুট, সিগারেট ও পান বিক্রি করে, কেউ রান্নাঘরে চা বানিয়ে দেয়, দোকানের মালিকও তারাই। এসবের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, তাই মহিলারা সেখানে চিরস্বাধীন। এবং এই চিরস্বাধীন অবস্থায় তারা যে দোকানদারি করে, তারা এই যে রেস্তোরাঁয় দোকান করে, তারপর চা বানায়, তরিতরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, সব কাজেই সেখানকার মেয়েরা ব্যবসায়ী কাজে লেনদেন করছে। এতে তারা কি করছে, সেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারছে, যেটা আজকাল প্রায় দেশেই এই ভূমিকা আমাদের লক্ষণীয়। মংডুর পথে ঘাটে, মংডুর রেস্তোরাঁগুলো তারই নিদর্শন হিসেবে লেখক ফুটিয়ে তুলেছেন যে মংডুর নারীদের স্বাধীন জীবনযাপন প্রণালী। প্রশ্ন নাম্বার 4, মংডুর পথে ভ্রমণ কাহিনীর মূল ভাব বিশ্লেষণ করো। আমাদের বাংলাদেশের পূর্ব দিকের প্রতিবেশী দেশ হচ্ছে মিয়ানমার। সেই দেশের ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই ভ্রমণ কাহিনীতে উঠে এসেছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি সুন্দর ধারণা তিনি এই রচনায় লিপিবদ্ধ করেছেন। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও তিনি পরিচয় দিয়েছেন। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। এছাড়া একই রাখাইন সম্প্রদায়ের লোক আছে মংডুতে। এক সময় মংডু ছিল আরাকান নামে এক স্বাধীন দেশের অংশ। এইভাবে দুই দেশের ভাষা সংস্কৃতির মিল লেখক খুঁজে পেয়েছেন। সেখানে দৌলত উজির ও আলাউলের মতো কবিরা বাংলায় কাব্যচর্চা করেছেন। এক সময় আরাকান ছিল মুসলমানদের শাসন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানদেরও
বসবাস লক্ষ্য করেছেন লেখক। শেষ হলো আমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নের প্রশ্নোত্তর পর্ব, অতি গুরুত্বপূর্ণ এই পর্বটি। এবার আমরা তোমাদের জন্য নিয়ে আসব নমুনা হিসেবে সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা। সৃজনশীল প্রশ্ন 1, পাহাড়ি মেয়েরা অধিক পরিশ্রমী হয়, তারা পাহাড় খনন করে জুম চাষ করে, পুরুষেরা ঘরের কাজ ও সন্তান পালন করে। অধিক পরিশ্রমী হওয়ায় পাহাড়ি মেয়েরা চিরযৌবনা থাকে। প্রশ্ন দেখি এবার, ফুঙ্গিদের জীবিকা কি? ফুঙ্গিদের জীবিকা হচ্ছে মংডুর পথে ভ্রমণ কাহিনীতে বর্ণিত ফুঙ্গিদের জীবিকা হচ্ছে ভিক্ষা করা। ওর বড় ছেলে কলেজে পড়ে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। মংডুর পথে রচনায় লেখক রেস্তোরাঁয় মালিকিনের বয়স আন্দাজ করতে পারেননি বলে তার ছেলের কলেজে পড়াশোনার কথা শুনে অবাক হয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেন। রাতের খাবার খাওয়ার জন্য লেখকরা রয়্যাল রেস্তোরাঁয় যান। এক রাখাইন নারী সেই রেস্তোরাঁর মালকিন। প্রথমটা চেহারা দেখে তিনি তাকে অল্প বয়সী ভেবেছিলেন, কিন্তু পরে জানতে পারলেন তার বড় ছেলে কলেজে পড়ে। কথাটি শুনে তিনি অবাক হয়ে যান। প্রশ্নোক্ত উক্তিটি তার বিস্ময়ের দিকটি ফুটিয়ে তুলেছে। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো। এখানে উদ্দীপকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর কোন অংশের সাথে আলোচনা করতে বলা হচ্ছে। উদ্দীপকটি মংডুর পথের ভ্রমণ কাহিনীর বর্ণিত নারীদের স্বাধীন জীবনযাত্রার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। এটুকু ভূমিকা লিখবে। তারপর মংডুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক মংডুর নারী পুরুষের পোশাক জীবন আচরণ নিয়ে আলোচনা করেছেন। মিয়ানমারের পুরুষেরা পাইকা চালায়, অন্য ব্যবসাও করে, আর নারীরা রেস্তোরাঁ চালায়, পানীয়ের দোকান, এছাড়া তারা ভাসমান দোকানও দেয়। এসব দোকানে তারা নুডলস, চা, বিস্কুট, সিগারেট, পান বিক্রি করে। লেখকের ভাষা এখানে মহিলারা চিরস্বাধীন। আর আমাদের উদ্দীপকে যে পাহাড়ি মেয়েরা অধিক পরিশ্রমী, তাহারা পাহাড় খনন করে জুম চাষ করে, সেখানে ফসল ফলায়, আর ঘরের কাজ সেখানকার তাদের যে পুরুষেরা তারা গৃহকর্ম ও কৃষিকাজ দুটাই করে। প্রায় মাঝে মাঝে বাইরেও তারা ঘুরতে ফিরতে আনন্দ করতে যায়। পুরুষেরাই বরং ঘরের কাজ বেশি করে থাকে। একইভাবে তারা সন্তানও লালন পালন করে থাকে। পাহাড়ি মেয়েরা অধিক পরিশ্রমী বলে তারা কিন্তু দীর্ঘদিন তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে। উদ্দীপকে এ কথাই ফুটে উঠেছে। এবং এখানে ভ্রমণ কাহিনীতে মংডু পথে এবং উদ্দীপকের পাহাড়ি মেয়েদের জীবন ও জীবিকার ক্ষেত্রে অনেকটাই স্বাধীন। এদিক থেকে উদ্দীপক ও মংডুর পথের ভ্রমণ কাহিনীটি সাদৃশ্যপূর্ণ। ঘয়ের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে কি বলা হচ্ছে, উদ্দীপকের অংশটুকু কি মংডুর পথে ভ্রমণ কাহিনীর সামগ্রিক ভাবের প্রতিচ্ছবি? বিশ্লেষণ করো। বিষয়বস্তুর আংশিক মিল থাকলেও উদ্দীপকের অংশটুকু মংডুর পথে ভ্রমণ কাহিনীর সামগ্রিক ভাবের প্রতিচ্ছবি নয়। মংডুর পথে ভ্রমণ কাহিনীতে মংডুর নানা বিষয় উঠে এসেছে। সেখানে মংডুর নারী পুরুষের জীবনচিত্র, অধিবাসীদের বৈচিত্র্য, বিচিত্র পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, ঐতিহ্য প্রভৃতি দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ এ রচনায় আমরা মংডু অঞ্চলের সামগ্রিক একটি চিত্র দেখতে পাই। লেখকের সাবলীল বর্ণনায় গোটা মংডু শহরের আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। আর উদ্দীপকে পাহাড়ি এলাকা মেয়েদের কথা এখানে বলা হয়েছে। সেখানকার নারী পুরুষের জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। নারীরা সেখানে বাইরে কাজ করে আর পুরুষেরা ঘর সামলায়। এছাড়া পুরুষরা সন্তানও দেখভাল করে। অপরপক্ষে নারীরা গৃহকর্মের সাথে কৃষিকাজেও দক্ষতা। পাহাড়ের কঠিন বুক চিরে তারা ফসল ফলায়। মংডুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোকের পরিচয় দিয়েছেন। অন্যদিকে উদ্দীপকে শুধু পাহাড়ি মেয়ে এবং পুরুষের জীবনযাত্রার প্রণালী বলা হয়েছে। কাজেই আমরা এটি থেকে এই ধারণায় উপনীত হতে পারি যে শুধু
নারী পুরুষের জীবনযাত্রার বর্ণনা নয়। এই যে মংডুর পথে সেই অঞ্চলের মংডুর সকল সম্যক ধারণা জীবনাচরণের মানুষের জীবনাচরণের সম্যক ধারণা যথেষ্টভাবে ফুটে উঠেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। কাজেই উদ্দীপকের অংশটুকু শুধু মংডুর পথে ভ্রমণ কাহিনীর সামগ্রিক ভাব নয়, বরং আংশিক ভাবের প্রতিচ্ছবি। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন আরেকটি আলোচনা করি। বাবা মায়ের সাথে ভুটান যায় মাহিন। ভুটানিদের পোশাক, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে। সে তাদের খাদ্যাভ্যাস থেকে মুগ্ধ হয়। আটা, সবুজ সবজি এবং আলু দিয়ে তৈরি আলু টমা তাদের একটি ব্যতিক্রমধর্মী জনপ্রিয় খাবার। এটা হচ্ছে ভুটানের ভ্রমণের একটি ছেলের কাহিনী। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নে আসি। সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম? আচ্ছা, সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম কি? মংডুর পথে ভ্রমণ কাহিনীতে সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম হচ্ছে থামি। বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক প্রশ্ন। বান্ডেল রোড পর্তুগিজদের বসবাসের স্মৃতিকে বহন করেছে বোঝাতে আলোচ্য উক্তিটি করা হয়েছে। এ দেশে নানা সময় বিভিন্ন বিদেশি জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে ব্যবসার খাতিরে। তেমনি একটি জাতিগোষ্ঠী পর্তুগিজ যারা ব্যবসা বাণিজ্যর প্রসারের জন্য এদেশে আগমন করেছিল। 16 শতাব্দীর প্রথমার্ধে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা তাদের বসতিকে বলতো বান্ডেল। বর্তমানে চট্টগ্রামে বান্ডেল রোড নামক রাস্তাটি এখনো তাদের স্মৃতিবাহী হয়ে টিকে আছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের গ প্রশ্ন প্রয়োগমূলক। উদ্দীপকের ভুটানিদের খাদ্যাভ্যাসের সাথে মংডুর অধিবাসীদের খাদ্যাভ্যাসের বৈসাদৃশ্য বর্ণনা। ধরনগত দিক থেকে উদ্দীপকের ভুটানিদের খাদ্যাভ্যাসের সঙ্গে মংডুর অধিবাসীদের খাদ্যাভ্যাসের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। মংডুর পথে রচনায় লেখক মংডুর অধিবাসীদের খাদ্যাভ্যাসের পরিচয় তুলে ধরেছেন। মংডুর অধিবাসীদের খাবার আমাদের দেশের চট্টগ্রাম খাবারের মতোই। তারা পোড়া লঙ্কা দিয়ে কচলে তেল নুন দিয়ে এক ধরনের ভর্তা করে খাবারের সাথে পরিবেশন করে। এছাড়া তাদের খাবারের পরিবেশন পদ্ধতিও সুন্দর। তারা প্লেটে এই ভর্তা দিয়ে খাবার পরিবেশনের সময় সাথে একটি কচি লেবু পাতাও দেয়। মোট কথা মংডুর খাবার দাবার আমাদের দেশের খাবারের মতোই। উদ্দীপকে ভুটানিদের খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে। সেখানে মাহিন বাবা মায়ের সাথে ভুটান গিয়ে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনেছে, সেই সাথে তাদের বিচিত্র খাবার দাবার সম্পর্কেও জেনেছে। মাহিন জেনেছে ভুটানিদের খাবারের পরিবেশন পদ্ধতির ভিন্নতার কথা। আটা, সবুজ সবজি এবং আলু দিয়ে তৈরি আলু টমা নামে এক ধরনের ব্যতিক্রমধর্মী জনপ্রিয় খাবার সম্পর্কেও মাহিন জেনেছে। আলোচ্য রচনায় মংডুর অধিবাসীদের খাবার আমাদের দেশীয় খাবারের মতো হলেও উদ্দীপকের ভুটানের এই খাবার ব্যতিক্রমী, ফলে তাদের মধ্যে ধরনগত দিক থেকে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ঘ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক। মিল থাকলে উদ্দীপকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীর মূল ভাব ধারণ করে না। মন্তব্যটি মূল্যায়ন করো। কিছুটা মিল থাকলেও প্রেক্ষাপট বিচারে উদ্দীপক এবং মংডুর পথে ভ্রমণ কাহিনীর মূল ভাবের ভিন্নতা রয়েছে। মংডুর পথে রচনায় লেখক মংডুর মানুষের সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা দিয়েছেন। ভ্রমণ কাহিনীটি থেকে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডুর অধিবাসীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। মংডুর ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি লেখক সেখানে গিয়ে সেখানকার পরিবেশ সম্পর্কেও বর্ণনা করেছেন। মংডুতে মেয়েরা স্বাধীনভাবে ব্যবসার বাণিজ্য পরিচালনা করে। সেখানকার মানুষের ধর্মীয় বিষয়েও আলোকপাত করা হয়েছে। উদ্দীপক মাহিন সুযোগ পেয়ে বাবা মায়ের সাথে বিভিন্ন দেশে বেড়াতে যায়। সে ভুটানে গিয়ে ভুটানিদের জীবন আচরণ দেখে অবাক হয়েছে। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তাদের বিচিত্র খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ তাকে মুগ্ধ করে। ভুটানিদের খাবার পরিবেশনের ভিন্নতাও সে গভীরভাবে পর্যবেক্ষণ করে। সে জানতে পারে আলু টমা নামে এক ব্যতিক্রম খাবারের কথা।
মংডুর পথে ভ্রমণ কাহিনীতে বর্ণিত হয়েছে মংডুর অধিবাসীদের জীবনাচরণ, ইতিহাস, ঐতিহ্য। অন্যদিকে উদ্দীপকে বর্ণিত হয়েছে ভুটানিদের পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের কথা। ফলে উদ্দীপকের সাথে আলোচ্য রচনার প্রেক্ষাপটও পার্থক্য রয়েছে। এছাড়া মংডুর মানুষের ধর্মীয় দিকেও আলোচনা করা হয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত রয়েছে। ফলে বর্ণনার পরিপ্রেক্ষিতে মিল থাকলেও প্রেক্ষাপটের বিচারে উদ্দীপক এবং মংডুর পথ ভ্রমণ কাহিনীর এক নয়। সার্বিক বিচারে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের মংডুর পথের প্রশ্নোত্তর পর্ব ক্লাসটি। সবাই ভালো থেকো, সবাই অনেক অনেক বেশি বেশি পড়াশোনা করো, সামনে পরীক্ষা। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।